দেবেন। বিকাশ ঘড়ির দিকে দেখল 4:10। টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করলো। তারের ওপার থেকে নারীর সুমিষ্ট কণ্ঠস্বর ভেসে আসতেই বলল, আমি বিকাশ। আজকের কথাটা মনে আছে তো? খুব আছে। কখন আসছো? 5টায় ছুটি। তোমার ওখানে যেতে ধরো 5:30 হবে। ঠিক আছে, আমি তৈরি হয়ে থাকবো। বিকাশ ফোন রেখে পকেট থেকে দুখানা সিনেমার টিকিট বের করে দেখল। দারুণ উত্তেজক ইংরেজি বই বহু কষ্টে জোগাড় করেছে বিকাশ। সিনেমা দেখে হোটেলে খেয়ে মিনাকে নামিয়ে দিয়ে যাবে। বিকাশ ভাবতে লাগলো, আর মাস 3 তারপরেই দুজনকে এভাবে দু জায়গায় থাকতে হবে না। বিকাশ অফিসের কোয়ার্টার পেয়ে যাবে, বিয়ে করে মিনাকে নিজের কাছে তুলতে পারবে। 5টা বাজার সঙ্গে সঙ্গেই বিকাশ উঠে পড়ল। লিফটের সামনে ভিড়, নামতে দেরি হবে। বিকাশ সিঁড়ি বেয়ে নেমে এলো। একতলায় আন্ডারগ্রাউন্ড গ্যারাজ। বিকাশ জলপাই রঙের ফিয়াটটা বার করে নিয়ে রাস্তায় এলো। তারপর ভিড় কাটিয়ে চৌরাস্তার দিকে এগিয়ে গেল। ট্রাফিকের রক্তচক্ষু এড়াবার জন্য ময়দানের পাশের রাস্তা ধরল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ধার দিয়ে ভবানীপুর, সেখান থেকে শরৎ বসু রোডে পৌঁছতে মোটেই দেরি হলো না। রাস্তার ওপর মোটর রেখে বিকাশ ওপরে উঠে গেল। ওপরের চাতালে উঠে কলিং বেল টিপল। ডিং ডং, কোনো সাড়া নেই। এমন তো হবার কথা নয়, কোনোদিনও হয়নি। বেলে হাত রাখার সঙ্গে সঙ্গে মিনা দরজা খুলে দিয়েছে। এর সময় আর তো কেউ থাকে না, বাড়ি তো খালি থাকার কথা। ওপরতলায় দুজন থাকে, মিনা আর সুবাসিনী। মিনা শিক্ষিকা, সুবাসিনী নার্স। মিনার 3:30-এর মধ্যে ছুটি হয়ে যায়। স্কুলের নিচের শ্রেণীতে পড়ায়। 12টা থেকে 3:30। স্কুল কাছেই, বাড়ি আসতে মিনিট 15 থেকে আধা ঘন্টা। সুবাসিনীর ডিউটির ঠিক নেই, তবে বেশিরভাগই বিকেলের ডিউটি, 5টা থেকে রাত 11:30। সুবাসিনী হাসপাতালের নার্স নয়, নার্সিংহোমের নার্স। বিখ্যাত গাইনোকোলজিস্ট রমেন চৌধুরীর সঙ্গে যুক্ত। এই ফ্ল্যাটে ফোনটা তারই কল্যাণে, হঠাৎ দরকার হলে যাতে সুবাসিনীকে পাওয়া যায়। বার কয়েক বেল টেপার পর বিকাশের সন্দেহ হলো মিনা কি ঘুমিয়ে পড়েছে। অবশ্য আজ ঘুমোবারই ওয়েদার। সকাল থেকে আকাশে মেঘ আচ্ছন্ন, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। দুপুরের পর থেকে মেঘের ঘন ঘটা আছে, কিন্তু বৃষ্টি নেই। ভিজে হাওয়া আপনা থেকেই চোখ বুজে আসে। এখন উপায়? দরজায় একটু হাত ছোঁয়াতেই দরজা খুলে গেল। বাড়িতে বাইরের লোক একজন, কমলের মা। রান্না থেকে বাড়ির যাবতীয় কাজ সেই করে। রাত্রের শোয়ও এখানে, শুধু দুপুরের পর একটু বের হয়, ফেরেন 6টা নাগাদ। মিনা আর সুবাসিনী দুজনেই ঠাট্টা করে, রোজ ঠিক টাইম করে কোথায় যাও? কোথায় যাও তুমি? হ্যাঁ, কোথায় যাও বলো তো? কমলের বাবার কাছে যাও নাকি? কমলের মা সংকুচিত হয়ে পড়ে। কি যে বলো দিদিমণিরা, ঠিক নেই। কমলের বাপ আজ 5 বছর নিখোঁজ। মানুষটা বেঁচে আছে কিনা তাই বা কে জানে। আমি পুরনো বস্তিতে যাই, গল্প টল্প করি। খোলা দরজা দিয়ে বিকাশ ঘরে ঢুকলো। দুপাশে দুখানা ঘর, একটায় দরজা বন্ধ, তবে তালা দেওয়া নয়। ওটা সুবাসিনীর ঘর। ফোনটা ওরই ঘরে, তাই তালা দিয়ে যায় না। হঠাৎ যদি মিনার ফোন দরকার হয়। বাঁ দিকের ঘরটা মিনার। কয়েক পা এগোতেই বিকাশ দেখতে পেল মিনা কাউচের উপর শুয়ে, হাত দুটো শরীরের দুপাশে ঝুলছে। মিনা কি কাউচে শুয়ে ঘুমোচ্ছে নাকি? বিকাশ কাউচের কাছে গিয়ে সরে দাঁড়ালো। মিনার কোনো সাড় নেই, একভাবে শুয়ে আছে। বিকাশের সন্দেহ হলো, সামনের দিকে ঝুঁকে দেখল মিনার মুখের ভাব কেমন যেন অস্বাভাবিক, ঠোঁটের দুপাশে পিতাভ দাগ। বিকাশ কয়েকবার আস্তে আস্তে ডাকলো, মিনা, মিনা। কোনো উত্তর নেই। সমস্ত ব্যাপারটা কেমন অস্বাভাবিক বলে মনে হলো। বিকাশ আর অপেক্ষা করলো না, সুবাসিনীর ঘরে চলে এসে থানায় ফোন করলো। সব ঘটনার উল্লেখ করে কাউচের সামনাসামনি
খাটের উপর বসলো। মিনার পরনে ভয়েলের শাড়ি, স্লিভলেস ব্লাউজ, পায়ে চটি, চুলও সযত্নে বাঁধা। কাউচের উপর একপাশে আকাশি রঙের ভ্যানিটি ব্যাগ। একটু পরেই সিঁড়িতে অনেকগুলো বুটের শব্দ। দরজা খোলাই ছিল, তবু বিকাশ এগিয়ে এলো। খোদ ইন্সপেক্টর এসেছে, সঙ্গে দুজন পুলিশ। ইন্সপেক্টরের বয়স হয়েছে, তীক্ষ্ণ চোখ দুটি, নাকের নিচে মাছি গোঁফ। দৃষ্টি দেখে মনে হয় লোকটার ধারণা পৃথিবীর সবাই আসামি, প্রমাণাভাবে জেলের বাইরে রয়েছে। বিকাশকে দেখে রুক্ষভাবে বলল, কোন ঘরে? আসুন আসুন। বিকাশ তাদের মিনার ঘরে নিয়ে এলো। ইন্সপেক্টর রূঢ় কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি কি ডেড বডি ছুঁয়েছেন নাকি? বিকাশ মাথা নাড়ল। না না, আমি কাউচের কাছেই যাইনি। ফোনটা কোন ঘরে? বিকাশ পাশের ঘরের দিকে আঙুল দেখালো। ইন্সপেক্টর ফোন করে ফিরে এসে বলল, ফরেন্সিক বিভাগের লোক এক্ষুনি এসে পড়বে, তার আগে আপনার স্টেটমেন্ট নিয়ে নিই। বলুন। মৃতার নাম কি? মিনা সরকার। আপনার আত্মীয়া? বিকাশ জানে এ প্রশ্ন উঠবে, তাই সে সোজাসুজি বলল, আমার বাগদত্তা। ইন্সপেক্টরের চোখ দুটো ক্ষণকের জন্য জোনাকির মতো জ্বলে উঠল। একটু থেমে আবার প্রশ্ন করল, মশাইয়ের নাম, পেশা? আমার নাম বিকাশ দত্ত, আমি কন্টিনেন্টাল এন্টারপ্রাইজের পাবলিসিটি অফিসার। আমার অফিসের ঠিকানা 10 নম্বর ব্রেবন রোড। বাড়ির সামনে যে মোটরটা দেখলাম সেটা কি আপনার? হ্যাঁ। এখন বলুন, এ ব্যাপারে, এই সম্বন্ধে আপনি কি জানেন? কখন এখানে এসেছেন? ঠিক কি দেখলেন আপনি? কোনো কথা লুকোবেন না বা এদিক ওদিক বলবেন না। বিকাশ গম্ভীর গলায় বলল, কোনো লুকোবার প্রশ্নই ওঠে না। আমি চাই মিনার হত্যাকারী প্রকৃত শাস্তি পাক। বলুন, কটায় এসেছিলেন? বাড়ির মধ্যে ঢুকলেন কি করে? বিকাশ সব বলল। তার সব কথা বলা শেষ হবার আগেই দুটো ভদ্রলোক এসে ঢুকলো, একজনের হাতে ক্যামেরা। ইন্সপেক্টর প্রথম ভদ্রলোকটিকে বললেন, বিপিনবাবু কতক্ষণ এসেছেন? আমরা তাহলে কাজ আরম্ভ করি। হ্যাঁ হ্যাঁ, দেরি করবেন না। প্রথমে কাউচের হাতলে সাদা সাদা গুঁড়ো ছিটিয়ে অনেকগুলো ফটো তোলা হলো। শুধু কাউচের হাতলেই নয়, দরজার হাতলে, চেয়ারে গুঁড়ো ছড়িয়ে ফটো তোলা হলো সমস্ত জায়গায়। সব শেষে ডেড বডির ফটো তুলে ইন্সপেক্টর বলল, এবার আপনি বডি নিয়ে যেতে পারেন, আমরা এবার সিল করে যাব। মিনার দেহ সরিয়ে নিয়ে যাবে। এ দৃশ্য দেখতে বিকাশের মোটেই ভালো লাগার কথা নয়। সে বের হয়ে এলো। ইন্সপেক্টর জিজ্ঞাসা করলো, এদিকের ঘরে কে থাকেন? সুভাষিনী হাজরা, পায়োনিয়ার নার্সিংহোমের নার্স। আচ্ছা মশাই, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? করুন। আপনার প্রেমের কেউ প্রতিদ্বন্দ্বী ছিলেন নাকি? মানে যিনি আপনার প্রিয়তমাকে ভালোবাসতেন? না, সেরকম কাউকে আমার জানা নেই। এই সুভাষিনীর সঙ্গে আপনার সম্পর্কটা কিরকম ছিল? আপনার কথা ঠিক বুঝতে পারছি না, কি বলতে চাইছেন আপনি? আপনাকে তো আমি ফোন করে আসতে বললাম, আমি তো আপনাকে খবর দিলাম। আরে এর তো সোজা মানে আপনার উপর প্রেম প্রেম ছিল নাকি? যার মানে দাঁড়ায় আছে, মানে যার জন্য আপনার প্রেমিকাকে সরিয়ে দিলে তার লাভ হতো। অনেক চেষ্টা সত্ত্বেও বিকাশের স্বর কঠিন হয়ে উঠল। দেখুন, সেরকম কিছু ছিল বলে আমার মনে হয় না। আর এসব বাজে প্রশ্ন আমাকে করবেন না এখন। আরে চড়ছেন কেন মশাই? এ ধরনের প্রেমের ত্রিভুজ পেলে আমাদের জ্বর ছাড়াতে সুবিধা হয়। আচ্ছা আসুন, বাড়িটা একটু দেখে নিই। অনেকক্ষণ ধরে দেখবার মতো বিরাট কিছুই নয় বাড়িটা। দুটো ঘর, একটা রান্নাঘর, বাথরুম, পেছনে ফালি বারান্দা। সব ঘুরে ঘুরে দেখা শেষ হতে সকলে নিচে নেমে এলো। ইন্সপেক্টর বাইরের দরজায় তালা দিয়ে দিল। পুলিশের গাড়িতে পুলিশ দুজন উঠে বসলো।
ইন্সপেক্টর বিকাশের মোটরে উঠে বিকাশকে জিজ্ঞাসা করলো, সুভাষিনীর নার্সিংহোম আপনার জানা আছে? আছে, যাইনি কখনো, তবে যেতে পারবো চিনে। চলুন। মোটর যখন নার্সিংহোমের সামনে দাঁড়ালো তখন সন্ধে হয়েছে। রাস্তায় লোকজনের ভিড়। বিকাশ জিজ্ঞাসা করলো, আমি কি মোটরে অপেক্ষা করব? না না, আপনিও চলুন আমার সঙ্গে, আপনাকে প্রয়োজন হবে। বিকাশ বুঝতে পারলো ইন্সপেক্টর তাকে একলা ছেড়ে দেবার পক্ষপাতী নয়, তাকে চোখে চোখে রাখতে চায়, অর্থাৎ সে সন্দেহাতীত নয়। ডক্টর রমেন চৌধুরী তখনও চেম্বারে আসেননি। সুভাষিনী একলাই ছিল। ইন্সপেক্টর নিজের পরিচয় দিয়ে বলল, আপনার সঙ্গে একটু কথা আছে ম্যাডাম। সুভাষিনী একবার ইন্সপেক্টরের দিকে আর একবার বিকাশের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার সঙ্গে আমার সঙ্গে কি দরকার? ইন্সপেক্টর চোখ কুঁচকে সুভাষিনীকে দেখল। চেহারায় চটক আছে, রং খুব ফর্সা নয়, বড় বড় দুটি চোখ, অনেক চুল, বেশ দীর্ঘাঙ্গী, অধরাষ্ট্রের এমন গরম যে না হাসলেও মনে হয় যেন হাসছে। ইন্সপেক্টর গম্ভীর গলায় বলল, মীনা সরকার মারা গেছেন। মুহূর্তে সুভাষিনীর মুখ পাংশু হয়ে উঠল। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো সে। বলল, মিনা মিনা মারা গেছে? হ্যাঁ, আমাদের ধারণা তাকে খুন করা হয়েছে, তবে আত্মহত্যাও হতে পারে। ঠিক কি যে হয়েছে সেটা পোস্টমর্টেম রিপোর্ট না এলে বলতে পারবো না। এই বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বলুন। সুভাষিনীর কণ্ঠ খুব নিস্তেজ আর করুণ ঠেকল। তারপরে খেয়াল হলো, বলল, বসুন আপনারা। পাশাপাশি দুটো চেয়ারে ইন্সপেক্টর আর বিকাশ বসলো। একটু দূরে সামনের একটি পাথরের চেয়ারে সুভাষিনী। আপনি আজ বাড়ি থেকে কটার সময় বেরিয়েছিলেন? 4:30। তখন মীনা দেবীর সঙ্গে আপনার কথা হয়েছিল? সুভাষিনী মাথা নাড়ল। না, আমার সাথে তখন কথা হয়নি। সে কি, আপনার বাড়িতে যে কাজ করে মানে কমলের মা তখন তো ছিল না, কাজেই দরজা বন্ধ করার জন্য মীনা দেবীকে ডাকা প্রয়োজন ছিল। আমি জানতাম সিঁড়িতে আমার পায়ের আওয়াজ হলেই মিনা এসে দরজা বন্ধ করে দেবে। প্রত্যেক দিনই তো একই রকম হয়। মানে আপনি চলে আসেন, তারপর মীনা দেবী দরজা বন্ধ করেন? না না, প্রায় মিনাকে ডাকি। তবে আজ ব্যতিক্রম হলো কেন? ইতস্তত করে সুভাষিনী বলল, দুদিন মিনার সঙ্গে আমার কথা বন্ধ ছিল। ইন্সপেক্টর টান হয়ে বসলো। কথা বন্ধ ছিল? কারণ? সুভাষিনী মাথা নিচু করে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমার একটা ভালো শাড়ি মিনা ছিঁড়ে দিয়েছিল, আমার খুব শখের শাড়ি। এই সময় বিকাশ বলল, ঘটনাটা আমি জানি। ইন্সপেক্টর বিকাশের মুখের দিকে না ফিরেই বলল, যাকে জিজ্ঞাসা করছি তিনি উত্তর দেবেন, আপনি ব্যস্ত হবেন না বিকাশবাবু। বিকাশ চুপ করে গেল। সুভাষিনী মৃদু কণ্ঠে বলল, কদিন আগে বিকাশবাবুর সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য মিনা আমার কাছ থেকে একটা ভালো শাড়ি চেয়েছিল। আমি একটা কমলা রঙের নাইলন জর্জেট বের করে দিয়েছিলাম। পরের দিন দেখি শাড়ির নিচটায় অনেকটা ছিঁড়ে গেছে। বললে কাটা গাছের উপর পড়ে গিয়েছিল, সামনে গরু দেখে তাতেই ছিঁড়ে গেছে। আমি রাগ করাতে বলেছিল, ঠিক আছে, সামনের মাসে মাইনে পেলে তোমার শাড়ির দাম দিয়ে দেব। এতেই আমার রাগ হয়ে গিয়েছিল। এবার ইন্সপেক্টর বিকাশের দিকে ফিরল। শাড়ির ঘটনাটা সত্যি? হ্যাঁ সত্যি। আমরা কলকাতা থেকে একটু দূরে চম্পাহাটি চলে গিয়েছিলাম। রবিবার ছিল, দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম। সেখানে মাঠে বসে অল্প গল্প করেছিলাম। হঠাৎ মিনা দেখতে পেল কাটা ঝোপে টকটকে লাল এক থোকা ফুল ফুটে আছে। মিনা খুব ফুল ভালোবাসতো।
ফুলটা তুলতে গিয়েই বিপত্তি। ঝোপের ওপাশ থেকে একটা গরু চড়ছিল, সে ফোঁস করে শিং নেড়ে আসলো তেড়ে। মিনা ভয় পেয়ে দৌড়ে গিয়ে শাড়িটা কাটা ঝোপে আটকে গেল। টানাটানি করতে অনেকটা ছিঁড়ে গেল। সারাটা রাস্তা মিনা খুব দুঃখ করেছিল, বলেছিল, এটা সুবাসিনীর খুব প্রিয় শাড়ি, এই শাড়িটার এমন অবস্থা দেখলে সে খুব চটে যাবে। তখন আমি ওকে আশ্বাস দিয়েছিলাম, ঠিক আছে, খুব যদি চটে যায় তাহলে বলো মাসের প্রথমে তুমি একটা শাড়ি কিনে দেবে। সে শাড়িটা দেখাতে পারেন? ইন্সপেক্টরের প্রশ্নের উত্তরে সুবাসিনী বলল, হ্যাঁ পারবো বই কি, শাড়িটা আলনাতেই আছে, ছেঁড়া শাড়ি আর ভিতরে তুলে কি হবে। আচ্ছা, বিকাশ বাবু ছাড়া আর কোনো পুরুষ আপনাদের বাড়িতে আসতেন? হ্যাঁ আসতেন, কুমুদবাবু আসতেন। কুমুদ বাবু? মিনা যে স্কুলে পড়াতো কুমুদবাবু সেই স্কুলের সেক্রেটারির ছেলে। ইন্সপেক্টর দাঁত দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরে বলল, স্কুলের সেক্রেটারির ছেলে? সেক্রেটারি নয়? বিকাশ এই সময় বলল, আমি আমি এই বিষয়ে কিছু বলতে পারি? বলুন। সেক্রেটারির বয়স হয়েছে, প্রায় হাই ব্লাড প্রেশারে ভোগেন, সেই জন্য তার পক্ষে আসা যাওয়া করা সম্ভব নয়। তাছাড়া কুমুদবাবু স্কুল কমিটির সদস্য। মীনা দেবী কি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন? এবারও বিকাশই বলল, না প্রধান শিক্ষিকা নয়, সহকারী প্রধান শিক্ষিকা। কুমুদ বাবুর ঠিকানাটা দরকার। টেলিফোন ডাইরেক্টরিতেই পাবেন, কুমুদ বসা। ঠিক আছে। ইন্সপেক্টর উঠে দাঁড়ালো। আপনি আমাদের না জানিয়ে কলকাতার বাইরে যাবেন না, যখন আমাদের দরকার হবে থানায় হাজিরা দেবেন। নার্সিংহোম থেকে বের হতে গিয়েই ইন্সপেক্টর দাঁড়িয়ে পড়ল, বলল, চলুন, এসেছি যখন তখন একবার ডক্টর চৌধুরীর সঙ্গে দেখা করে যাই। রমেন চৌধুরী পুলিশকে সামনে দেখে কপালে বিরক্তির আঁচড় ফেলল। কি ব্যাপার, কাকে চাই? আপনার সঙ্গে একটু কথা বলতে এলাম। ডাক্তার না হয়ে সিনেমার নায়ক হলে বোধহয় রমেন চৌধুরীকে বেশি মানাতো। দীর্ঘ গৌর চেহারা, মুখের আদলে গ্রিক ভাস্কর্যের ছাপ। দয়া করে বসুন। রমেন চৌধুরী সামনের চেয়ার দেখিয়ে দিল। ইন্সপেক্টর সমস্ত ঘটনাটা বিবৃত করল। রমেন চৌধুরী দুপাশে দুটো হাত রেখে চুপ করে শুনল, তারপর বলল, আশা করি মিনাকে হত্যার জন্য আমাকে সন্দেহ করছেন না? অবশ্য এটা যদিও আদেও হত্যাকাণ্ড হয়। ইন্সপেক্টর আকর্ণ হাসল। জানেন তো, আমাদের পাপী মন, হত্যার আসামিকে না পাওয়া পর্যন্ত আমরা সবাইকেই সন্দেহ করি। রমেন চৌধুরীর কণ্ঠ একটু তপ্ত। সুভাষিনীর সম্বন্ধে এইটুকুই আপনাদের বলতে পারি, আমার সঙ্গে 7-8 বছর কাজ করেছে সে। এমন পরিশ্রমী, নিষ্ঠাবতী, সৎ মেয়ে আমি আর দেখিনি। তাছাড়া সব হত্যার তো একটা মোটিভ থাকে। এই মীনা দেবীকে হত্যা করার পেছনে ওর কি মোটিভ থাকতে পারে? ইন্সপেক্টর এবার উঠে দাঁড়ালো। এখনো আমরা কেসটা বিশদভাবে দেখিনি, কয়েক ঘন্টা হলো খবর পেয়েছি। শুধু এখন প্রাথমিক অনুসন্ধানের পর্যায়ে আমরা সকলকে জিজ্ঞাসাবাদ করছি। আচ্ছা, আসি, নমস্কার। রাস্তার উপরে এসে ইন্সপেক্টর বলল, সুভাষিনী যে রমেন চৌধুরীর শুধু নার্স এমন তো মনে হলো না, ব্যাপারটা যেন আরো গম্ভীরে পৌঁছেছে। বিকাশ কোনো উত্তর দিল না। উত্তর দেবার মতো মেজাজ তার নেই। সারাক্ষণ মিনার কথা মনে পড়ছে, মিনাকে নিয়ে নতুন সংসার পাতার কথা। মোটরে উঠে বিকাশ জিজ্ঞাসা করল, এবার কোথায় যেতে হবে? থানায় চলুন। থানা ইন্সপেক্টর নামতে বিকাশ বলল, এবার আমি তাহলে বাড়ি যাই, কাল আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করব। ইন্সপেক্টর দুটো চোখ কপালে তুলল। বাড়ি যাবেন কি মশাই? আপনাকে ছাড়ছে কি? আপনাকে থানায় থাকতে হবে। থানায়? সে কি? অন্তত পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত থাকতেই হবে। তারপর যদি হোমিসাইডের কেস বলে প্রমাণিত হয় তাহলে আর
ছাড়বো কি করে বলুন? আপনারা সন্দেহ করেন আমি মিনাকে হত্যা করেছি? দুনিয়া বড় বিচিত্র জায়গা মশাই। এখানে ছেলে বাপের গলায় ছুরি বসায়, ভাই ভাইকে বিষ দেয়, মা পেটের ছেলেকে খতম করে। অসম্ভব বলে কিছু নেই মশাই। নিন আসুন। বিকাশ নেমে এলো। ইন্সপেক্টরের বোধহয় দয়া হলো, বলল, আপনার বাড়িতে যদি ফোন থাকে কাউকে জানিয়ে দিতে পারেন, আর যদি ফোন না থাকে ঠিকানা বলুন, কাউকে পাঠিয়ে দিচ্ছি। বিকাশের ভৃত্য সম্বল সংসার, সে বাড়ি না ফিরলে পাঁচু খুবই চিন্তিত হবে। বাড়িতে ফোন নেই, কাউকে পাঠিয়ে দিয়ে একটা খবর দিলে হয়। কিন্তু কি খবর দেবে? বাবু মেয়ে ছেলে খুনের দায়ে হাজতে। পাঁচুর কল্যাণে এক পাঁচু থেকে পাড়ার যত পাঁচু আছে খবরটা সবাই শুনবে। হঠাৎ বিকাশের মনে পড়ে গেল তাদের অফিসের একটা জালিয়াতির কেসে পারিজাত বক্সিকে নিয়োগ করা হয়েছিল, বিখ্যাত রহস্য সন্ধানী ব্যোমকেশ বক্সির ভাইপো। সেই সময় বিকাশের সঙ্গে পারিজাতবাবুর বেশ অন্তরঙ্গতা হয়েছিল। তিনি বলেছিলেন, যদি কোনোদিন কোনো দরকার হয় আমাকে জানাতে দ্বিধা করবেন না। এই সময় পারিজাতবাবুকে জানালে কেমন হয়? আপনাদের ফোনটা একবার ব্যবহার করতে পারি? স্বচ্ছন্দে। পকেট থেকে ডায়েরি বের করে নম্বরটা দেখে নিয়ে বিকাশ ডায়াল করলো। ওপার থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কে? বিকাশ নিজের নাম, কোম্পানির নাম জানিয়ে পারিজাত বক্সিকে চাইল। একটু পরেই পারিজাত বাবুর কণ্ঠ শোনা গেল। কি খবর বিকাশ বাবু, ভালো আছেন তো? ভালো থাকলে আর আপনার খোঁজ করি, বলে বিকাশ সব বলল। আপনি কোথায় আছেন এখন? কালীগঞ্জ থানায়। ঠিক আছে, আমি মিনিট 15-এর মধ্যে আসছি। 15 মিনিট নয়, মিনিট 20-এর মধ্যে পারিজাতবাবু এসে হাজির। ইন্সপেক্টর পারিজাতবাবুকে কখনো দেখেনি, তবে তার ক্রিয়াকলাপের সঙ্গে পরিচিত ছিল। তাই উঠে দাঁড়িয়ে সল্লাসে বলে উঠল, আরে আসুন, বসুন মশাই। পারিজাতবাবু হাত নাড়লেন। না, বসবো না, একবার মর্গে যেতে চাই। আপনি যাবেন সঙ্গে? ইন্সপেক্টর বলল, নিশ্চয়ই। বিকাশ কিন্তু যেতে রাজি হলো না। মিনার প্রাণহীন দেহ দেখতে তার আর ইচ্ছে নেই। রাস্তায় নেমে পারিজাতবাবু মত বদলালেন, বললেন, মর্গে যাবার আগে একবার মীনা দেবীর বাসায় ঘুরে যেতে চাই। বেশ, চলুন। পারিজাতবাবু প্রথমে মিনার ঘরে ঢুকলেন। ঢুকে অনেকক্ষণ ধরে কাউচটা দেখলেন, টেবিলের ওপর তন্ন তন্ন করে খুঁজলেন, বারান্দায় বেরিয়ে এদিক ওদিক দেখলেন, তারপর বেরিয়ে এলেন ঘর থেকে। সুবাসিনী তখনও ফেরেনি। পারিজাতবাবু তার ঘরে ঢুকে হামাগুড়ি দিয়ে খাটের তলা পর্যন্ত দেখলেন। খাটের তলায় একরাশ শাড়ি ব্লাউজ জড়ো করা, বোধ হয় ধোবার অপেক্ষায় আছে। টেবিলের ওপর অনেক শিশি বোতল। সুবাসিনীর কি কোনো অসুখ ছিল? অ্যাডালফেনের বড়ি রয়েছে যেন, ঘুমের ওষুধ ক্যাম্পোজ। তার পাশে উঁকি দিয়েই পারিজাতবাবুর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। একটা শিশিতে সামান্য একটু তরল পদার্থ, তার পাশে একটা রুমাল, সম্ভবত সুবাসিনীরই। শিশি আর রুমাল দুটোই পারিজাতবাবু তুলে নিলেন। তারপর দুজনে বেরিয়ে গেলেন। মর্গে ঢোকবার মুখে ডক্টর রাহার সঙ্গে দেখা হয়ে গেল। পারিজাতবাবুকে দেখে ডক্টর রাহা সল্লাসে বলে উঠলেন, আরে মিস্টার বক্সি, কি খবর? আমি মীনা সরকারের পিএম রিপোর্টটা জানার জন্য এসেছি। রিপোর্টটা বোধহয় হয়ে গেছে, আপনি বসুন, আমি নিয়ে আসছি। তারপরে আপনাদের ল্যাবরেটরিটা একটু ব্যবহার করব। বেশ তো, আসুন না। ল্যাবরেটরিতে ঢুকে পারিজাতবাবু লিকার পটাশিয়াম নিয়ে সুবাসিনীর রুমালের ওপর কয়েক ফোঁটা ঢাললেন। রুমালের ওপর অর্ধস্পষ্ট হলদে দাগগুলো কমলা রঙে রূপান্তরিত হয়ে গেল। তারপর শিশির তরল পদার্থ নিয়ে পরীক্ষা শুরু করলেন। একটু পরেই ডক্টর রাহাত ঢুকলেন। এই নিন পিএম রিপোর্ট। পারিজাতবাবু আগ্রহ সহকারে রিপোর্টটা নিলেন। নাইট্রিক অ্যাসিড জনিত বিষ প্রয়োগে মৃত্যু, ঘাড়ে এই বিষ ইনজেক্ট করে দেওয়া হয়েছে। রিপোর্টটা পারিজাতবাবু ইন্সপেক্টরকে দেখালেন। ইন্সপেক্টর বলল, আমার মনে হচ্ছে বিকাশবাবুরই কাজ।
বাড়ি খালি, মীনা দেবীর কণ্ঠ বেষ্টন করে ছুঁচ ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু মীনা দেবীর মৃত্যু ঘটিয়ে বিকাশবাবুর লাভ কি? ওসব প্রেমের ব্যাপারে লাভ লোকসান কষা খুব মুশকিল মশাই। হয়তো আরও কোনো মেয়ের দিকে নজর ছিল, তাই মীনা দেবীকে সরিয়ে ফেলার মতো মতলব করেছিলেন। কদিন হাজতে রাখলেই পেটের খবর বেরিয়ে আসবে। তো আমি বলি কি, বিকাশবাবুকে ছেড়ে দিয়ে চোখে চোখে রাখুন, কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, এসব খোঁজ খবর করুন। আর একটা কথা, বলুন। নার্স সুভাষিনী দেবীকেও নজরে রাখবেন। আমি তার ঘর থেকে যে শিশিটা নিয়ে এসেছিলাম তাতে নাইট্রিক অ্যাসিড ছিল, রুমালেও নাইট্রিক অ্যাসিডের দাগ। ইন্সপেক্টর প্রায় লাফিয়ে উঠল। আরে মশাই, আগে বলবেন তো। ব্যাস ব্যাস, আর দেরি করে লাভ কি? নার্সটাকে অ্যারেস্ট করা যাক। পারিজাতবাবু হাত তুলে বারণ করলেন। অত দ্রুত নয় ব্রাদার, সময় হলে আমি নিজেই বলবো। নিছক অনুমানের উপর নির্ভর করে কিছু করতে যাওয়ার বিপদ আছে। আসল খুনি সাবধান হয়ে যেতে পারে। এর আসল খুনি নকল খুনি কি? নাইট্রিক অ্যাসিড যখন সুভাষিনীর কামরায় পাওয়া গেছে। বাধা দিয়ে পারিজাতবাবু বললেন, আমি ভাবছি সুভাষিনী দেবী কি অ্যাসিডটা ওইভাবে ব্যবহার করে সামনে রেখে দেবেন, এরকম ভুল করবেন। আরে মশাই, খুনিরা ভুল করে বলেই তো আমাদের ধরতে সুবিধে হয়। কেউ ঘুরে হাতের ছাপ রেখে যাচ্ছে, কেউ কোটের বোতাম ফেলে যাচ্ছে, কেউ সিগারেটের টুকরো, কেউ আবার রক্তমাখা ছোড়া। ইন্সপেক্টরের কথায় পারিজাতবাবু বিশেষ কর্ণপাত করলেন না। বললেন, যা বললাম তাই করুন, বিকাশবাবুকে আটকে রাখবেন না। আমি এ বিষয়ে লালবাজার থেকে আপনাকে নির্দেশ আনিয়ে দেব। যাক চলুন, একবার ডেড বডিটা দেখে আসি। দুজনে মর্গের মধ্যে ঢুকল। একেবারে একপাশে মিনার উলঙ্গ দেহ, ডাক্তারের ছুরিতে সে দেহ ক্ষতবিক্ষত, তবু বোঝা যাচ্ছে তরুণীর সুঠাম দেহের অধিকারিণী। পিনোন্নত স্তন, ক্ষীণ কোটি, মাংসল জঙ্ঘা। পারিজাতবাবু ঝুঁকে পড়ে দেখলেন, ঠোঁটে, গালে, মুখের পাশে পিতাভ রঙের ছোপ। রিপোর্ট দেখলেন স্টামাক পারফোরেটেড, ল্যারিংস, লাংস ফিত। কোথাও সন্দেহের অবকাশ নেই, নাইট্রিক অ্যাসিডেই মৃত্যু। কাছে যে সহকারী ছিল, পারিজাতবাবু তাকে বডিটা উপুর করে দিতে বললেন। দেহটা উপুর করে দেওয়া হলো। ঘাড়ের ওপর সূক্ষ্ম ছুঁচের দাগ, ইঞ্জেকশনের ছুঁচ, সরু ছুঁচ। পারিজাতবাবু চিন্তা করতে শুরু করলেন, মীনা দেবী কি অসুস্থ ছিলেন? এমন কোনো অসুখ যার জন্য ইঞ্জেকশনের প্রয়োজন ছিল? তার বাড়ির ডাক্তার কি ওষুধের পরিবর্তে সিরিঞ্জে নাইট্রিক অ্যাসিড পুরে ইঞ্জেকশন দিয়েছেন? কিন্তু ঘাড়ে ইঞ্জেকশন! পারিজাতবাবু আরো লক্ষ্য করলেন, মৃতার দু হাতে কয়েক জায়গায় আঁচড়ের দাগ। সব কিছু দেখা শেষ করে ওরা মর্গ থেকে বেরিয়ে এলেন। রাস্তায় নেমে ইন্সপেক্টর বলল, আমি একবার কুমুদবাবুর কাছে যাব, তার স্টেটমেন্টটা নেওয়া দরকার। আপনি কি যাবেন নাকি? না। পারিজাতবাবু মাথা নাড়লেন। আমি থানায় যাচ্ছি। বিকাশবাবুকে আরো কিছু প্রশ্ন করবার আছে। কুমুদবাবু কি বলেন না বলেন পরে আপনার কাছ থেকে আমি শুনে নেব। পারিজাতবাবুকে থানায় পৌঁছে দেখলেন, দু হাতে মাথা টিপে বিকাশ চুপচাপ বসে আছে। পারিজাতবাবু তার সামনে এসে বললেন, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি বিকাশবাবু। আজ রাত্রে যাতে বাড়ি যেতে পারেন সে ব্যবস্থা করেছি। তার আগে আপনার সঙ্গে কয়েকটা কথা আছে। বলুন, মীনা দেবীর কি কোনো রোগ ছিল, মানে কোনো রকমের অসুস্থতা? বিকাশ বিস্মিত হলো। আমি তো কিচ্ছু শুনিনি। আমার সঙ্গে বছর তিনেকের আলাপ, তার মধ্যে কোনো অসুস্থতার কথা কখনো বলেনি। তবে মাঝে মাঝে বলতো রাত্রে ঘুম হয় না, সেজন্য ঘুমের বড়ি খেত। ঘুম কেন হতো না তা বলেছে আপনাকে? মানসিক কোনো অশান্তি ছিল? না, তাও নয়। তবে আমার মনে হয় মীনা খুব নার্ভাস টাইপের মেয়ে ছিল, একটুতেই আপসেট হতো। আজকালকার ছেলে মেয়েদের জানেন তো, মেয়েরাও পরীক্ষার সময় নকল টকল করে, ধরা পড়লে গোলমাল চেঁচামেচি। একজনকে কিছু বললে দল শুদ্ধ সব ক্লাসের বাইরে চলে যায়। এইসব হলে দেখেছি মীনা খুব উত্তেজিত হতো, রাত্রে তার ঘুম হতো না। ঘুমের জন্য কি কোনো ইঞ্জেকশন নিতে হতো? ইঞ্জেকশন না তো, খালি মাঝে মাঝে ক্যাম্পাস বড়ি খেত জানি।
আপনি শুনে হয়তো আশ্চর্য হবেন বিকাশবাবু, মীনা দেবীর ঘাড়ে নাইট্রিক অ্যাসিড ইঞ্জেকশন করে মেরে ফেলা হয়েছে তাকে। যেখানে ছুঁচের দাগ পাওয়া গিয়েছে সেখানে নিজে কেউ ছুঁচ ফোটাতে পারে না, কাজেই আত্মহত্যার থিওরি বাতিল। বিকাশ প্রায় লাফিয়ে উঠল। নাইট্রিক অ্যাসিড দিয়ে হত্যা? কিন্তু কে কে এমন কাজ করবে? আমি যতদূর জানি মীনার তো কোনো শত্রু ছিল না। কুমুদবাবু নামে একজন মীনা দেবীর স্কুলের সেক্রেটারির ছেলে ওর কাছে আসতেন, আপনি জানেন? শুনেছি। কুমুদবাবুকে আপনি দেখেননি কোনোদিন? মীনার বাড়িতে দেখিনি, তবে ওদের স্কুলের এক উৎসবে দেখেছি। লোকটিকে আপনার কেমন মনে হয়? ভালো খারাপ কোনো মতামত গঠন করার অবকাশই হয়নি। মীনার কাছে শুনেছিলাম লোকটি দাম্ভিক। লোকটি বিবাহিত? প্রথম স্ত্রী বিয়োগের পর আর বিয়ে করেননি। কুমুদবাবু কি বেশিরভাগ দুপুরেই মীনার কাছে আসতেন? না, মীনা তো দুপুরে স্কুলে, ভদ্রলোক ফোন করে সন্ধ্যার পরে আসতেন। মীনা ব্যস্ত থাকলে আমি সেসব দিনে আর যেতাম না। আচ্ছা আচ্ছা, চলি তাহলে। পারিজাতবাবু উঠে দাঁড়াতেই ইন্সপেক্টর ঢুকলো। দেখা হলো কুমুদবাবুর সঙ্গে? ইন্সপেক্টর মাথার টুপিটা টেবিলের উপর আছড়ে ফেলে বলল, মহা চালিহাত লোক মশাই, কথাই বলতে চায় না। তারপর থানায় রাখার ভয় দেখাতে মুখ খুলল। কি বুঝলেন? মীনা সরকারের মৃত্যু সংবাদ শুনে প্রথমে একটু চমকে উঠলেন, তারপর বললেন, মেয়েটা খুব সুবিধের ছিল না মশাই, অনেকের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছিল, তাদেরকেও ফাঁসিয়েছে। বিকাশ উত্তেজিত কণ্ঠে বলল, ডাউনরাইট লাই। পারিজাতবাবু হাত তুলে তাকে শান্ত হয়ে বসতে বললেন। ইন্সপেক্টরের দিকে ফিরে তাকালেন। আপনার ফোনটা একটু ব্যবহার করতে পারি? নিশ্চয়ই। পারিজাতবাবু লালবাজারে ডায়াল করে কমিশনার অফ পুলিশকে চাইলেন। একটু পরেই কথা শুরু হলো। পারিজাতবাবুর সঙ্গে কথা শেষ হতে কমিশনার রিসিভারটা ইন্সপেক্টরকে দিতে বললেন। ইন্সপেক্টর ফোন ধরতে তিনি বিকাশকে থানায় আটকে না রেখে তার বাড়িতে অষ্টপ্রহর একজন পুলিশ মোতায়েন করে নজরবন্দি করে রাখতে বললেন। বিকাশকে ছেড়ে দেওয়া হলো। পারিজাতবাবু ইন্সপেক্টরের কাছে বিদায় নিয়ে বিকাশকে সঙ্গে করে নিয়ে থানা থেকে বেরিয়ে এসে বিকাশকে বললেন, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। মোটরে যেতে যেতে পারিজাতবাবু বিকাশকে বললেন, এই মেয়েটির অতীত সম্বন্ধে আপনি কিছু জানেন? মানে কোথাকার মেয়ে, পিতৃ পরিচয় কি, ফেলে আসা জীবনের কাহিনী বা কি? বিকাশ একটু চুপ করে থেকে বলল, মীনা পাবনার মেয়ে, দেশভাগের সময় এখানে চলে এসেছিল। তখন ওর বয়স অবশ্য খুব কম। বাবা ওখানে স্কুল মাস্টার ছিলেন, এপারে এসে বনগায় এক স্কুল মাস্টারের চাকরি জুটিয়ে নেন। একটি ছেলে একটি মেয়ে, দুজনকেই বিয়ে পাশ করান। ছেলেটি চাকরি পেয়ে বম্বে চলে গেছে, সে আর মা বাপের খোঁজ খবর রাখে না। মীনা বনগাড়ি এক স্কুলে শিক্ষিকা ছিল, তারপর এখানে ওখানে দরখাস্ত দিয়ে কলকাতার এই স্কুলে চাকরিটা পেয়ে যায়। মীনার মা আর বাবা দুজনেই অল্প দিনের ব্যবধানে মারা যান। চাকরি করতে করতে মীনা বিটি পাশ করে। আপনার সঙ্গে আলাপ হলো কি করে? আমি একদিন মোটরে অফিস থেকে ফিরছিলাম, হঠাৎ দেখি একটি মেয়ে গাছতলায় দাঁড়িয়ে ভিজছে। মোটর থামিয়ে তুলে নিয়েছিলাম, তারপর একটু একটু করে অন্তরঙ্গতা। বিকাশের নির্দেশ মতো তার বাড়ির সামনে এসে গাড়ি থামালেন পারিজাতবাবু। বিকাশ গাড়ি থেকে নামতে না নামতেই পাশে একটা জিপ এসে দাঁড়ালো। জিপ থেকে একটা পুলিশ লাফিয়ে নামলো। পারিজাতবাবু হেসে বললেন, নিন, আপনাকে পাহারা দেবার লোক এসে গেছে, আজ চলি। উদ্বিগ্ন কণ্ঠে বিকাশ জিজ্ঞাসা করল, আপনার সঙ্গে আবার কবে দেখা হবে? ব্যাপারটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমি রোজই আসবো। আর একটা কথা, আমার অফিস যাবার কি হবে? মাসখানেকের জন্য ছুটি নিন, বলেই পারিজাতবাবু নিজের মোটর স্টার্ট দিলেন। ইতিমধ্যে বিভিন্ন রকম পরীক্ষা করেও ফরেন্সিক বিভাগ কাউচে, খাটের বাজুতে, ঘরের মধ্যে জিনিসের কোনো ছাপ পায়নি। যে এসেছিল তার হাতে দস্তানা ছিল। শুধু যে শিশিটা সুবাসিনীর ঘরে পাওয়া গিয়েছিল তাতে বিরাট কয়েকটা আঙুলের ছাপ আবিষ্কৃত হয়েছে। ছাপগুলো দৈত্যাকৃতি, কোনো মানুষের আঙুলের ছাপ বলে মনে হয় না। লোকটা দৈর্ঘ্যে 7 ফুট বা তার কম নয়।
অথচ মিনার ঘরে যাদের যাতায়াত আছে, মানে সুবাসিনী, কমলের মা, বিকাশ অথবা কুমুদবাবু, কারোরই চেহারা দৈত্যের মতো তো নয়। তাহলে এই ছাপটা এলো কোথা থেকে? তার উপরে যে কটা লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের মধ্যে মিনাকে সরিয়ে কারো আর্থিক বা পরমার্থিক লাভ এমন কিছু হবে না। অথচ খেয়াল খুশিতে একজন উন্মাদ কিংবা স্যাডিস্ট ছাড়া কেউ হত্যা করতে পারে না, অন্তত এরকম হত্যা করতে পারে না। দিন 15 কাটল, হত্যার কোনো কিনারা হলো না। পারিজাতবাবু চৌরঙ্গী অঞ্চলে বিকেলের শোতে সিনেমা দেখতে ঢুকলেন। কদিন কেবল হত্যার ঘটনা ভেবে ভেবে তার মাথা ধরে গেছে, তবু কিছুক্ষণ অন্যমনস্ক হতে পারবেন? একেবারে নিটোল প্রেমের কাহিনী, কোনো রকম উত্তেজনা নেই। বিরতির আলো জ্বলতেই পারিজাতবাবু চমকে উঠলেন। একেবারে সামনের সিটে ডক্টর রমেন চৌধুরী, তার পাশে একটি তরুণী। পারিজাতবাবুর ধারণা হয়েছিল তরুণীটি সুবাসিনী, কিন্তু মেয়েটি পাশ ফিরতেই দেখলেন না, সুবাসিনী নয়, এ তরুণী অনিন্দ সুন্দরী। তারপর বাতি নিভে যেতে পারিজাতবাবু পর্দার দিকে আর নজর দিলেন না, সামনে সিটের দিকে চোখ ফেরালেন। বেশ বোঝা গেল দুজনের সম্পর্ক প্রেমিক প্রেমিকার। কয়েকবার রমেন চৌধুরী হাত প্রসারিত করে তরুণীর কোটিও বেষ্টন করলেন। সিনেমা শেষ হবার সঙ্গে সঙ্গে পারিজাতবাবু দ্রুত পায়ে বেরিয়ে এসে লবিতে অপেক্ষা করতে লাগলেন। রমেন চৌধুরী আর তরুণী বেরিয়ে আসতেই সামনের দিকে এসে বললেন, হ্যালো ডক্টর, শো দেখতে এসেছিলেন বুঝি? দু এক মুহূর্তের দ্বিধা, তারপরই রমেন চৌধুরী চিনতে পারল। আরে পারিজাতবাবু, কি খবর? আশেপাশে খুনি বা আসামি আছে নাকি? কি আশ্চর্য, আমরা কি কেবল খুনির পেছনেই দৌড়াবো নাকি? আমাদের কি অন্য জীবন থাকতে নেই? বলেই পারিজাতবাবু বারবার তরুণীর দিকে দৃষ্টিপাত করতে রমেন চৌধুরী বললেন, আসুন আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি আমার বাগদত্তা, কেয়া বাগচি। আর ইনি বিখ্যাত শখের গোয়েন্দা পারিজাত বক্সী। এর কাকা ব্যোমকেশ বক্সী তো? জানি জানি, কিয়া উচ্ছ্বসিত হয়ে উঠল। আরে আপনি একদিন আসুন না আমাদের বাড়িতে, আপনার অভিজ্ঞতার কাহিনী শুনবো। যাবো একদিন, ডক্টর চৌধুরীর সঙ্গে যাব। আচ্ছা, নমস্কার। পারিজাতবাবু ভিড়ের মধ্যে মিশে গেলেন। তারপর ময়দানের ধারে পার্ক করা মোটরে যখন উঠলেন তখন তার মুখ গম্ভীর, চিন্তার মেঘে আচ্ছন্ন। তাহলে সুবাসিনী রমেন থিওরি খাটল না, নতুন উপাদান সংগ্রহ করতে হবে। অবশ্য ডক্টর চৌধুরীকে অপরাধী ভাবার কোনো কারণ ছিল না। এইসব ৭-৫ ভাবতে ভাবতে পারিজাতবাবু সুবাসিনীর ফ্ল্যাটে গিয়ে হাজির হলেন। বেল টিপতে যে দরজা খুলে দিল, পারিজাতবাবু আন্দাজ করলেন সেই কমলের মা। তাকে বসতে বলে কমলের মা সুবাসিনীকে ডেকে আনল। চেহারা দেখে মনে হলো সুবাসিনী সম্ভবত ঘুমোচ্ছিল। উস্কো খুস্কো চুল, শাড়িটা কোনো রকমে জড়ানো। পারিজাতবাবুকে দেখেই তার দু চোখে ভয়ের ছবি ফুটে উঠল। আপনি? মাফ করবেন, অসময়ে আপনাকে বিরক্ত করলাম, কিন্তু আপনি নিশ্চয়ই চান আপনার বান্ধবীর মৃত্যুর একটা কিনারা হোক। সুবাসিনী কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। মীনা দেবীর ঘরটা তো পুলিশ খুলে দিয়ে গেছে, আসুন ও ঘরেই বসা যাক। দরজা ভেজানো ছিল, সুবাসিনী দরজা খুলে আলো জ্বেলে দিল। ঘরটা ঠিক একই রকম রয়েছে, কোনো আসবাব এদিক ওদিক করা হয়নি। পারিজাতবাবু কাউচের উপর বসলেন। সুবাসিনী বলল, আপনি বসুন, আমি একটু চোখ মুখ ধুয়ে আসি। কমলের মা এমনভাবে ডাকলো আমি সঙ্গে সঙ্গে উঠে এসেছি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি, আপনি যান। সুবাসিনী ঘর থেকে বেরিয়ে যেতে পারিজাতবাবু টেবিলের উপর থেকে একটা বই তুলে কাউচে হেলান দিয়ে বসলেন, আর সঙ্গে সঙ্গে তিনি লাফিয়ে উঠলেন। ঘাড়ে অসহ্য একটা যন্ত্রণা। হাত দিয়ে দেখলেন রক্তের ফোঁটা। এই সময় সুবাসিনী ঘরে এসে ঢুকল। পারিজাতবাবু তার কাছে গিয়ে বললেন, দেখুন তো ঘাড়ে কি একটা ফুটলো। সুবাসিনী পরীক্ষা করে দেখল, বলল,
একটা ছোট ছুঁচের দাগ, ইনজেকশন দিলে যেমন হয়। তাহলে কি ওই ছিদ্রপথে কেউ কোনো উপায়ে বিষ ঢেলে দিল, মীনা দেবীকে যেভাবে দেওয়া হয়েছিল? পারিজাত বাবু নিজের নাড়ি টিপে ধরলেন। না, অস্বাভাবিক কিছু নেই। হৃদস্পন্দনও স্বাভাবিক, কিছু হলে এর মধ্যেই হয়ে যেত। পারিজাত বাবু সুবাসিনীকে বললেন, আমাকে একটা ছুরি কিংবা কাঁচি দিতে পারেন? বিস্মিত সুবাসিনী ঘরের থেকে বেরিয়ে গিয়ে কাঁচি এনে টেবিলের উপর রাখল। পারিজাত বাবু বললেন, এবার আপনি নিজের ঘরে গিয়ে একটু অপেক্ষা করুন তো, আমার একটু কাজ আছে। আমার কাজ হয়ে গেলে আপনাকে ডাকবো। সুবাসিনী নিজের ঘরের মধ্যে ঢুকতেই পারিজাত বাবু পকেট থেকে তালা বের করে ঘরটা বন্ধ করে দিলেন। তারপরে এ ঘরে এসে ভিতর থেকে দরজা বন্ধ করে কাঁচি দিয়ে কাউচের কাপড় নির্মমভাবে কেটে ফেললেন। কিছুটা কাটতেই রহস্যের সমাধান হলো। একটা সিরিঞ্জ কাউচের স্প্রিংয়ের সঙ্গে আটকানো। কাউচে ওই জায়গায় কেউ হেলান দিয়ে বসলেই চাপে ছুঁচটা বেরিয়ে আসে এবং যে বসে আছে তার ঘাড়ে ফুটিয়ে দেয়। ভাগ্য ভালো পারিজাত বাবুর, সিরিঞ্জ খালি। শেষ বিষটুকু মীনাকে প্রয়োগ করে সিরিঞ্জ বর্তমানে শূন্য গর্ভ, তাই খালি ছুঁচটা ঘাড়ে ফুটেছিল, মারাত্মক কিছু হতে পারেনি। মৃত্যুর রহস্য সম্বন্ধে তো বোঝা গেল, কিন্তু মস্তিষ্কটি কার? সিরিঞ্জটি রুমালে জড়িয়ে পারিজাতবাবু পকেটে রাখলেন। তারপর এদিক ওদিক একটা তোয়ালে নিয়ে কাউচের কাটা জায়গাটা ঢাকা দিলেন। সুবাসিনীর দরজায় তালা খুলে দিতে সুবাসিনী একটু বিরক্ত কণ্ঠে বলল, আমাকে বন্ধ করে রেখেছিলেন কেন? পারিজাতবাবু হাসবার চেষ্টা করে বললেন, আমাদের কথা বলবেন, সময় সময় আমাদের অদ্ভুত সব কাজ করতে হয়। আসুন আপনার ঘরে একটু বসি, মীনা দেবীর ঘরে আমি তালা লাগিয়ে দেব। বলে পারিজাতবাবু মীনার ঘরের দরজায় তালা লাগিয়ে দিলেন। সুবাসিনীর পিছন পিছন পারিজাতবাবু এ ঘরে এসে বসলেন। পারিজাতবাবু চেয়ারে, সুবাসিনী খাটে। কি জিজ্ঞাসা করার আছে তাড়াতাড়ি দয়া করে জিজ্ঞাসা করুন, রাত অনেক হয়েছে। আপনার ঘর থেকে একটা শিশি পাওয়া গেছে, তাতে কিছু পরিমাণ নাইট্রিক অ্যাসিড ছিল। আপনি ইতিমধ্যে নিশ্চয়ই শুনেছেন, নাইট্রিক অ্যাসিড প্রয়োগেই আপনার বান্ধবীর মৃত্যু ঘটানো হয়েছিল। সুবাসিনী দাঁড়িয়ে উঠলেন। আমার ঘরে নাইট্রিক অ্যাসিড? কি বলছেনটা কি আপনি? আমি নিজে শিশিটা উদ্ধার করেছি এবং শিশির গায়ে হাতের ছাপ পেয়েছি। হাতের ছাপ? আমার হাতের ছাপ? সম্ভবত নয়, কোনো দৈত্যাকৃতি পুরুষের। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। সরাসরি এ কথায় কোনো উত্তর না দিয়ে পারিজাতবাবু হঠাৎ প্রশ্ন করলেন, আপনি কেয়া বাগচিকে চেনেন? পারিজাতবাবু বোধহয় ভেবেছিলেন সুবাসিনী আশ্চর্য হয়ে যাবে, কিন্তু তা নয়। স্বাভাবিকভাবেই সুবাসিনী বলল, ফার্ন প্লেসের কেয়া বাগচি, হ্যাঁ চিনি। কি করে চিনলেন? ডক্টর চৌধুরী আলাপ করিয়ে দিয়েছিলেন। আপনি জানেন কেয়া দেবী ডক্টর চৌধুরীর বাগদত্তা? শুনেছি, কিন্তু আমার ধারণা ছিল ডক্টর চৌধুরীর সঙ্গে আপনার বিয়ে হবে। আমার? অবশ্য আপনার ধারণার জন্য আমার কোনো দায়িত্ব নেই। আর কি জিজ্ঞাসা করবেন তাড়াতাড়ি করুন। বিকাশবাবু আর মীনা দেবীর মধ্যে কিরকম সম্পর্ক ছিল? ভালোই। পারিজাতবাবু কিছুক্ষণ এক দৃষ্টে সুবাসিনীর দিকে তাকিয়ে দেখলেন, তারপর হঠাৎ কঠিন কণ্ঠে বললেন, ওরকম পাশ কাটানো উত্তর দিয়ে কোনো লাভ হবে না সুবাসিনী দেবী। আপনার ঘরে বিষের শিশি পাওয়া গিয়েছে, কাজেই আপনি সন্দেহের ঊর্ধ্বে নন। সুবাসিনীর মুখ দেখে মনে হলো সে একটু ভয় পেয়েছে। মৃদু গলায় উত্তর দিয়ে বলল, কি ধরনের সম্পর্কের কথা জানতে চাচ্ছেন বলুন। ওদের মধ্যে ঝগড়াঝাটি হতো? ইদানিং একটু চেঁচামেচি যেন শুনেছি। কি নিয়ে বলতে পারবেন? সুবাসিনী একটু ভাবল, তারপর বলল, বেশিরভাগ দিনই আমি বেরিয়ে যাবার পর বিকাশবাবু আসতেন। দু একদিন শরীর খারাপের জন্য আমি বাড়িতে ছিলাম, সেই সময় দু একটা কথা আমার কানে এসেছে। সেই দু একটা কথার ধরন একটু শুনতে চাই। মনে হয় বিকাশবাবু কি বুঝি বোঝাবার চেষ্টা করতেন, আর মীনা রাজি হতো না। ব্যাপারটা ঠিক কি তা আমি জানতে পারিনি।
ঠিক আছে, আজ চলি, দরকার হলে আবার আসবো। পারিজাত বাবু বেরিয়ে যখন সিঁড়ির কাছে, তখন সুভাষিনী ডাকলেন, শুনুন। পারিজাত বাবু ফিরে দাঁড়ালেন। আমি কি এ বাড়ি বদলাতে পারি? বাড়ি বদলাবার কথা ভাবছেন নাকি? হ্যাঁ, এই বাড়িতে কেমন একটা কাণ্ড হয়ে গেল, এরপর আমার পক্ষে এখানে একলা থাকাটা খুব মুশকিল। বেশ, বদলাবেন, তবে নতুন ঠিকানাটা আমাকে জানিয়ে যাবেন। পারিজাত বাবু যখন রাস্তায় এসে দাঁড়ালেন তখন রাত হয়েছে। সারাটা পথ গভীর চিন্তায় ডুবে রইলেন। সমস্যাটা বেশ জটিল হয়ে আসছে। হত্যার পন্থাটা বেশ অভিনব। কাউচের স্প্রিংয়ের সঙ্গে সিরিঞ্জ ফিট করা, সেই সিরিঞ্জে নাইট্রিক অ্যাসিড। কেউ কাউচে বসলে তাতে চাপে সিরিঞ্জের ছুঁচটা বের হয়ে এসে তার শরীরে বিষ ঢেলে দেয়। কিন্তু লোকটি যে কাউচের ঠিক ওই জায়গাতেই বসবে, তার কি স্থিরতা? তাহলে কি কাউচের অন্য জায়গায়ও এইভাবে সিরিঞ্জ ফিট করা আছে? আরও ভালো করে পর্যবেক্ষণ করা দরকার। এই কাজ সেই লোকই করতে পারে যার মিনার ঘরে যাতায়াত আছে। শুধু যাতায়াত নয়, বেশ কিছুক্ষণ নিরালায় ওই ঘরে থাকবার সুযোগও আছে, যাতে কাউচ খুলে সিরিঞ্জ লাগিয়ে আবার ঢাকা দিয়ে যাওয়া যেতে পারে। এরকম সুযোগ মোটামুটি দুজনের আছে, সুভাষিনী আর বিকাশে। যদি মীনাকে হত্যা করাই দুজনের উদ্দেশ্য হয়ে থাকে, তবে এ কাজ নিশ্চয়ই মীনার অনুপস্থিতিতেই করে থাকবে ওরা। হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো একটা কথা পারিজাত বাবুর মনে এলো। এমন তো নয় যে মৃত্যু ফাঁদ অন্য লোকের জন্য পাতা হয়েছিল, যাকে মীনা এবং সুভাষিনী, কিংবা মীনা আর বিকাশ পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। মীনার হয়তো খেয়াল নেই, অন্যমনস্কভাবে কাউচে বসে নিজের মৃত্যু ডেকে এনেছে। না, সমস্ত ব্যাপারটা আবার নতুন করে ভাবতে হবে। কে সেই লোক যাকে সরিয়ে দেওয়া মীনা কিংবা বিকাশ অথবা দুজনেরই প্রয়োজন ছিল? পরের দিন সকাল 7:30। পারিজাত বাবু তখনও বিছানায় শুয়ে। মাথার কাছে ফোনটা ঝনঝন করে বেজে উঠল। ঘুম জড়ানো চোখে কোনো রকমে হাত বাড়িয়ে ফোনটা টেনে নিলেন তিনি। হ্যালো, বালিগঞ্জ থানা থেকে ইন্সপেক্টর বসাক বলছি। পারিজাত বক্সী আছেন? কথা বলছি। মীনা দেবীর মৃত্যুর ব্যাপারে একটা ফয়সালা হয়ে গেছে। ফয়সালা হয়ে গেছে? উত্তেজনায় পারিজাত বাবু উঠে বসলেন। আগে হ্যাঁ, আপনাকে বিরক্ত করিনি। আমারও এই লাইনে প্রায় 15 বছর হয়ে গেল। নরকুণ্ডক কম তো ঘাটেনি মশাই। কাউকে অ্যারেস্ট করেছেন? ইন্সপেক্টরের উচ্ছ্বাসে বাধা দিয়ে পারিজাত বাবু প্রশ্ন করলেন। হ্যাঁ হ্যাঁ, আজ ভোরে সুভাষিনী দেবীকে অ্যারেস্ট করেছি। সুভাষিনী দেবী? হ্যাঁ, মানে মীনা দেবীর সঙ্গে যিনি থাকতেন, যার কামরায় অ্যাসিডের শিশি পাওয়া গিয়েছিল। মোটিভ? কিন্তু মোটিভ কি? মেয়েদের যা মোটিভ হয়, একজন পুরুষকে নিয়ে কামড়াকামড়ি, মানে বিকাশ বাবুকে নিয়ে টানাটানি আর কি। পারিজাত বাবু ফোন নামিয়ে রাখলেন। একবার ভাবলেন, ভালোই হয়েছে, এই কেসে তার আগ্রহ থাকার কথা নয়। তাকে নিয়োগ করেছিলেন বিকাশবাবু। বিকাশবাবুকে বাঁচাবার দায়িত্ব ছিল তার। সে দায়িত্ব এখন শেষ। পুলিশ যাকে ইচ্ছে ধরুক, যে যেভাবে ইচ্ছা কেস সাজাক, তাতে তার কি? পারিজাত বাবু বিছানা ছেড়ে উঠলেন। সারাটা দিন কিন্তু বুকে একটা কাঁটা ফুটে রইল। তিনি কি নিছক শখের গোয়েন্দা? তার কাকা ব্যোমকেশ বক্সী ছিলেন সত্য সন্ধানী। পারিজাত বাবু সেরকমের একটা আদর্শ সামনে রেখে চলার চেষ্টা করেন। রহস্যের মূলে প্রবেশ করা তার ধর্ম, প্রকৃত অপরাধী নির্ণয় করা তার কর্তব্য। বিকেলের দিকে মোটর নিয়ে তিনি পুলিশ স্টেশনে গিয়ে হাজির হলেন। ইন্সপেক্টর বাইরে উঠোনে চেয়ারে বসেছিলেন। পারিজাত বাবুকে দেখে বললেন, আরে আসুন পারিজাত বাবু, আজ একটু ফ্রি আছি, মন খুলে গল্প করা যাক। ওরে একটা চেয়ার নিয়ে আয়, চেয়ার নিয়ে বাবা এদিকে একটা।
একজন পুলিশ একটা চেয়ার পেতে দিয়ে গেল। চেয়ারে বসে পারিজাত বাবু বললেন, সুভাষিনী দেবীর ব্যাপারটা বলুন তো। চেয়ারে হেলান দিয়ে ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, আরে মশাই, সাহিত্যিক নই, সাহিত্য করে বলতে পারবো না। কোথায় যেন পড়েছিলাম, সিরাজউদ্দৌল্লা দাদু আলীবর্দী খাঁকে বলেছিলেন, এক ফকির এক কম্বলের উপর সারাটা জীবন কাটাতে পারে, কিন্তু দুই নবাবের পক্ষে এক প্রাসাদে রাত্রি যাপন করা অসম্মানজনক। সেই অবস্থা আর কি। পারিজাত বাবু কিছু বললেন না। ইন্সপেক্টর বলতে লাগলেন, এক খাঁচায় দুই বাঘিনী থাকতে পারে না। আমার প্রথমে ধারণা হয়েছিল সুভাষিনীর সঙ্গে বুঝি ডাক্তার রমেনের আছে। তারপর খোঁজ খবর করে জানতে পারলাম ডাক্তারের মেয়ে ছেলে আছে, কিয়া না কি নাম যেন, তার সঙ্গে বিয়ে হবে। কাজেই সুভাষিনীর জন্য কেউ থাকা আশ্চর্য নয়। তার বাড়িতে একমাত্র বিকাশ বাবুই যাওয়া আসা করতেন। তবে কিছু বলা যায় না মশাই, কতগুলো লোক আছে, গাছেরও খাবে তলারও কুড়োবে। বিকাশবাবু হয়তো সেই জাতের। দুপুরে সুভাষিনীর সঙ্গে যখন করতে যেতেন তখন মিনা থাকতো না, আবার সন্ধ্যার সময় যখন মিনার সঙ্গে কারবার তখন সুভাষিনী নার্সিংহোমে। সুভাষিনী বোধহয় টের পেয়ে গিয়েছিল, তাই ঠিক করেছিল মিনাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। দিলেও তাই। অ্যাসিড জোগাড় করা তার কাছে কিছুই না। খোঁজ নিয়ে জেনেছি নার্সিংহোমে কাজ করার আগে মহিলা এক হাসপাতালে কাজ করত, কাজেই অ্যাসিড জোগাড় করতে তার অসুবিধা হয়নি। শিশির গায়ে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন কিছু? দূর মশাই, রিপোর্ট পড়ে মনে হলো কোনো পোষা গরিলাকে দিয়ে সুভাষিনী কাজ করিয়েছেন। বিরাট সাইজের আঙুল। ওসব রিপোর্ট মানতে গেলে আমাদের কাজ করা বন্ধ করতে হবে। তাছাড়া আরও চেক আপ করেছি। কি করেছেন? বিকাশবাবুর অফিসে খোঁজ নিয়েছি। ভদ্রলোক মোটামুটি ভালোই চাকরি করেন, চেহারাটাও হিরো হিরো। প্রায় দুপুরবেলা বেরিয়ে যেতেন। এবার পারিজাত বাবু সোজা হয়ে বসলেন। হ্যাঁ, ঘন্টা দুয়েক বাইরে কাটিয়ে আসতেন লাঞ্চে যাবার নাম করে। অথচ বিকাশবাবুর চাকরের কাছ থেকে খবর নিয়েছি, তিনি সকালে অফিসে খেয়েই যেতেন। চাকরকে কোথায় পেলেন? বিকাশবাবুর বাড়িতে? না না, পাছে বিকাশবাবু ও কিছু সন্দেহ করেন, তাই ওর বাড়িতে যায়নি। যে সহকারী ওর বাড়ির উপর নজর রেখেছিল সেই চাকরকে বাজারে ধরে সব জিজ্ঞাসা করেছে। বাহ, আপনি তো বেশ ভালোভাবেই এগিয়েছেন। আপনাদের 5 জনের শুভেচ্ছায় এই লাইনে একটু নাম তো আছে, বুঝলেন কিনা। আরে উঠছেন যে, এক কাপ চা খেয়ে যান। একটা জরুরি কাজ আছে, আজ উঠি, আবার আসব। পারিজাত বাবু উঠে পড়লেন। থানা থেকে বের হবার মুখেই ডক্টর রমেন চৌধুরীর সঙ্গে দেখা। ভদ্রলোক মোটর থেকে নেমে হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকছে। পারিজাত বাবুকে দেখেই রুক্ষকণ্ঠে বললেন, কি ব্যাপার মশাই আপনাদের, যাকে পারছেন হাজতে পড়ছেন? পারিজাত বাবু জেনেও না জানার ভান করলেন। কি হলো? কি হলো জানেন না? সুভাষিনীকে ধরেছেন কেন? বেচারি সকালে আমাকে ফোন করেছিল, আমি শহরের বাইরে ছিলাম, এইমাত্র ফিরেই খবর পেয়ে ছুটে আসছি। পারিজাত বাবু বললেন, সুভাষিনী দেবীকে আমার নির্দেশে ধরা হয়নি। আপনি এ বিষয়ে থানার ইন্সপেক্টরের সঙ্গে কথা বলুন। আর কোনো কথা হলো না। পারিজাত বাবু নিজের মোটরে উঠে বসলেন। সব ব্যাপারটা কেমন গোলমাল হয়ে গেল। ডক্টর রমেন চৌধুরী অল্পে ছাড়বে না। সুভাষিনীকে ছাড়িয়ে নেবার জন্য খুবই চেষ্টা করবে। 302 ধারার কেস, নিছক সন্দেহের উপর সাজা দেওয়া সম্ভব নয়। মামলা কিভাবে সাজাবে ইন্সপেক্টরই জানে। হঠাৎ পারিজাত বাবু মোটর থামালেন। পাশের হল আলোর মালায় সাজানো, নিয়ন সাইনে লেখা ইন্দ্রজাল। জুনিয়র পিসি সরকারের ম্যাজিক শো হচ্ছে। সিনিয়র সরকারের ইন্দ্রজালের খুব ভক্ত ছিলেন ব্যোমকেশ বক্সী। ইন্দ্রজাল নিয়ে দুজনে মিলে অনেক আলোচনাও হয়েছে। ছেলেটিও সর্বাংশে বাপের গুণ পেয়েছে। মাথার জমাট ভাবটা কাটানোর জন্য কিছুক্ষণের জন্য রিক্রিয়েশনের টিকিট কাটলেন। টিকিট কেটে পারিজাত বাবু ঢুকলেন হলের মধ্যে। পুরনো খেলার মাঝে মাঝে জুনিয়র সরকার অনেক নতুন খেলা সৃষ্টি করেছেন। তার মধ্যে একটা হলো শূন্যে শরীরকে ভাসমান রাখা।
মঞ্চ থেকে গরিলাকে অদৃশ্য করা। গরিলা অবশ্য আসল গরিলা নয়, মানুষই গরিলার পোশাক পরেছে। এই খেলাটাই পারিজাত বাবুকে বেশ আকৃষ্ট করলো। খুব মনোযোগ দিয়ে দেখলেন তিনি। তারপর খেলার শেষে পারিজাত বাবু গ্রিন রুমে গিয়ে জুনিয়র সরকারের সঙ্গে দেখা করলেন। আরে, আপনি এসেছেন? জুনিয়র সরকার উচ্ছ্বসিত হলেন। আগে জানালেন না কেন? কমপ্লিমেন্টারি দিয়ে আনাতাম। পারিজাত বাবু বললেন, আমি যে আসবো তা নিজেই জানতাম না, হঠাৎ খেয়ালে ঢুকে পড়লাম। তোমার গরিলার পোশাকটা একটু দেখবো? ওই যে ওখানে টাঙানো রয়েছে, দেখুন না। পারিজাত বাবু গভীর মনোসংযোগ করে পোশাকটা দেখলেন। তারপর বললেন, চলি আজ, তোমার শো খুব ভালো লাগলো। পরের দিন পারিজাত বাবু বিকাশ বাবুর বাড়ি গিয়ে হাজির। বিকাশ বসে বসে খবরের কাগজ পড়ছিল। পারিজাত বাবুকে দেখে বলল, কি ব্যাপার? কেমন আছেন দেখতে এলাম। আর কেমন আছি, এভাবে বাড়ির মধ্যে মানুষ বন্দি থাকতে পারে নাকি? পারিজাত বাবু হাসলেন। এবার তো আপনাকে মুক্তি দেওয়া হবে, আসামি ধরা পড়েছে। ধরা পড়েছে? খবরের কাগজটা সরিয়ে রেখে বিকাশ সোজা হয়ে বসলো। কে আসামি আন্দাজ করিন তো। আমি কি করে আন্দাজ করব? পারিজাত বাবু খুব মৃদু কণ্ঠে বললেন, সুবাসিনী দেবী। সুবাসিনী? আশ্চর্য! কেন আশ্চর্য কেন? আমার কিন্তু মনে মনে এরকম একটা ধারণা হয়েছিল। আপনি তো জানেন ওর কাছে নাইট্রিক অ্যাসিডের শিশি পাওয়া গিয়েছিল। না, আমি তো জানি না। মীনা দেবীকে যে নাইট্রিক অ্যাসিড ইনজেক্ট করে হত্যা করা হয়েছিল সেটা আশা করি শুনেছেন। হ্যাঁ শুনেছি, পোস্টমর্টম রিপোর্ট তাই ছিল। ঠিক আছে, আজ উঠি আমি, আপনাকে সন্দেহমুক্ত করার ব্যবস্থা করছি। বলে উঠতে গিয়ে পারিজাতবাবু বসে পড়লেন। আর একটা কথা, সুবাসিনী দেবীর সম্বন্ধে আপনার কিছু বলার আছে? আমি কি বলবো? কেন, মহিলাকে তো আপনি অনেকদিন ধরে দেখেছেন। সত্যি কথা বলতে কি, সুবাসিনীকে আমার কোনোদিনই খুব ভালো লাগেনি। কারণ? কি জানি, নার্সদের আমার ভালো লাগে না। আচ্ছা বিকাশবাবু, এই কথাটা কি সত্যি ইদানিং মীনা দেবীর সঙ্গে আপনার কিঞ্চিত কথা কাটাকাটি হতো? হঠাৎ প্রশ্ন করলেন পারিজাত বাবু। বিকাশ চমকে উঠল। আমার সঙ্গে? কে বলল? আমার প্রশ্নের উত্তর দিন। সে সব খুব সামান্য ব্যাপার। সামান্য ব্যাপারটাই বলুন না শুনি। মীনা জোর করতো আমাদের বিয়েটা তাড়াতাড়ি সেরে নিতে, কিন্তু আমার একটু অসুবিধা ছিল। কি অসুবিধা? অফিসে একটা প্রমোশন হওয়ার কথা ছিল, তাছাড়া একটা ফ্ল্যাটও পাওয়ার কথা আছে, সেই জন্য আমি একটু অপেক্ষা করতে বলেছিলাম। ও, এই ব্যাপার। পারিজাত বাবু উঠে দাঁড়ালেন। প্রেমে পড়লে মেয়েরা একটু অসহিষ্ণু হয়ে পড়ে, চলি আজকে। বিকাশের বাড়ি থেকে বেরিয়ে পারিজাত বাবু সোজা লালবাজারে এসে পুলিশ কমিশনারের সঙ্গে অনেকক্ষণ রুদ্ধদ্বার কক্ষে আলোচনা করলেন। তারপর সেখান থেকে গেলেন কুমুদবাবুর বাড়ি। কুমুদবাবু বাড়ি থেকে বের হচ্ছিল, পারিজাত বাবুকে দেখে থমকে দাঁড়ালো। কি চাই? পারিজাত বাবু নিজের পরিচয় দিলেন। কুমুদবাবু তিক্ত কণ্ঠে বলল, আপনারা এই ব্যাপারে আমার পিছনে লেগে আছেন কেন বলুন তো? মীনা দেবীর মৃত্যুর সঙ্গে আমার কি সম্পর্ক? কিছু মনে করবেন না, এরকম একটা হত্যাকাণ্ডের পর মৃতার পরিচিত সবার কাছে আমাদের যেতে হয়। আমরা আপনার সাহায্য প্রার্থী। তবে একটা কথা আপনাকে জানাতে পারি, সুবাসিনী দেবীকে গ্রেপ্তার করা হয়েছে। নার্স সুবাসিনী? আপনি চেনেন তাকে? চিনি মানে, মিস সরকারের কাছে যাওয়ার সময় অনেকবার দেখেছি। মাঝে মাঝে মিস সরকার যখন চা করে দিতেন তখন সুবাসিনীকেও ডাকা হতো। আপনার কি মনে হয় সুবাসিনী দেবী মীনা সরকারকে হত্যা করতে পারেন? কি জানি মশাই, ওসব আপনাদের ব্যাপার, আমি এই বিষয়ে কিছু জানি না। বাপ ছেলেকে মারছে, মা মেয়েকে, তো এখন এই দুনিয়ায় সবই সম্ভব। যাক, আমার সঙ্গে কি কথা আছে বলুন তো, আমার জরুরি কাজ আছে। একটু বসতে পারি? পারিজাত বাবুর কথায় কুমুদবাবু অপ্রস্তুত হয়ে বলল,
জি জি, আমারই আপনাকে বসতে বলা উচিত ছিল। বসুন বসুন। পারিজাত বাবু চেয়ারে বসলেন, আর একটা চেয়ারে কুমুদ বাবু। আচ্ছা, আপনি মীনা সরকারের কাছে কি ব্যাপারে যেতেন? স্কুলের কাজে। বাবা যখন সুস্থ ছিলেন তখন বাবা ওকে ডেকে পাঠাতেন। তারপর বাবা প্রেসারে শয্যাগত থাকায় আমি ওর কাছে যেতাম। ওকে আপনার বাড়িতে ডেকে পাঠাতেন না কেন? ওকে ডাকার চেয়ে আমার যাওয়াটাই উচিত বিবেচিত করেছিল, কারণ আমাদের বাড়িতে কোনো স্ত্রীলোক নেই। বিকাশবাবুর সঙ্গে মীনা দেবীর বিয়ের প্রসঙ্গে আপনি কিছু শুনেছিলেন? হ্যাঁ, শুনেছিলাম। মিস সরকারই আমাকে বলেছিলেন, কিন্তু বিয়ের পর চাকরি ছাড়বেন কিনা সে বিষয়ে মনস্থির করেননি। একবার বলেছিলেন চাকরি ছেড়ে দিয়ে একেবারে গৃহলক্ষ্মী হয়ে যাবেন, আবার বলতেন এ বাজারে চাকরি ছাড়া সমীচীন হবে না। আচ্ছা, মীনা দেবী কি মাঝে মাঝে অসুস্থ হতেন? অসুস্থ মনে তো পড়ে না। ওর স্কুলে উপস্থিতি রেকর্ড খুব ভালো, তবে দু একদিন মাথার যন্ত্রণা বা শরীর ম্যাজ ম্যাজ এসব ধরছি না সেসব। কুমুদবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। বিরক্ত করলাম বলে কিছু মনে করবেন না। পারিজাতবাবু উঠে দাঁড়ালেন। আরে না না, মনে করার কি আছে? মিস সরকারের জন্য আমরা সবাই চিন্তিত। এ ধরনের শিক্ষিকা আজকাল পাওয়া খুব মুশকিল। ওর মৃত্যুর জন্য আমরা একদিন ছুটি দিয়েছিলাম স্কুল, শোক সভাও হয়েছিল। কুমুদ বাবুর কথায় পারিজাত বাবু আশ্চর্য হলেন। এর আগে ইন্সপেক্টরের কাছে তিনি তার সম্বন্ধে যা শুনেছিলেন, বিশেষ করে মীনা দেবীর চরিত্র সম্বন্ধে লঘু মন্তব্য, তার সঙ্গে আজিকার কথাবার্তার কোনো মিল নেই। হয়তো ইন্সপেক্টরের সব সকপল কল্পিত। পারিজাত বাবু এবার বালিগঞ্জ থানায় গেলেন। ইন্সপেক্টরের সঙ্গে নিরালায় কিছুক্ষণ কথা বলার পর সুভাষিনী দেবীর সঙ্গে দেখা করতে চাইলেন। ইন্সপেক্টর একজন পুলিশকে ডেকে নির্দেশ দিল। একটি মাদুরের ওপর সুভাষিনী দেবী বসে আছে মাথা হেঁট করে। পায়ের আওয়াজ পেয়ে মুখ তুলল। তার মুখ দেখে মনে হলো সে সারাক্ষণ কেঁদেছে। পারিজাত বাবুকে দেখে সুভাষিনী বলল, আপনার সম্বন্ধে আমার খুব ভালো ধারণা ছিল। এসব ব্যাপারে আপনার খুব সুনাম শুনেছিলাম। আপনি নাকি অসাধ্য সাধন করতে পারেন, কিন্তু আমার মতো নির্দোষকে গ্রেপ্তার করে আপনি প্রমাণ করলেন আমার ধারণা একেবারে ভ্রান্ত। পারিজাত বাবু বিব্রত বোধ করলেন। তিনি মৃদু কণ্ঠে বললেন, বিশ্বাস করুন সুভাষিনী দেবী, আপনাকে আটক রাখার মধ্যে আমার কোনো হাত নেই। আমার মনে হয় হয়তো কোথাও একটা ভুল হয়েছে, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না সুভাষিনী দেবী। সুভাষিনী মুখ তুলল। আপনার ঘরে নাইট্রিক অ্যাসিড শিশি ভর্তি পাওয়া গেল কি করে? সেটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক করে বলুন তো, আপনার কোনো শত্রু আছে? শত্রু? না, সেরকম তো কেউ নেই। অন্তত এমন সর্বনাশ করতে পারে নেই। ভেবে দেখুন, ভেবে দেখুন। প্রেমের ব্যাপারে কাউকে কখনো নিরাশ করেছেন আপনি, যে হয়তো প্রতিশোধ নেবার জন্য বা প্রতিহিংসা নেবার জন্য সে সমস্ত কাজ করছে? সুভাষিনী চুপ করে রইল। আপনি ভেবে রাখবেন, আমি আবার আসব। একটা কথা বলে রাখি, সব কিছু পরিষ্কার করে যদি বলেন তাহলেই আপনাকে উদ্ধার করতে আমার সুবিধা হবে। সকালে বিকাশের বাড়ির সামনে একটা পুলিশ ভ্যান এসে দাঁড়ালো। একজন সাব ইন্সপেক্টর নেমে দরজায় ধাক্কা দিল। বিকাশ দরজা খুলতেই পিছিয়ে গেল। কি ব্যাপার? আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। কোথায়? আর কত কৈফিয়ত দিতে পারবো না মশাই, গেলেই জানতে পারবে। বিকাশ আর কিছু বলল না। পোশাক পাল্টে দরজায় তালা লাগিয়ে নেমে এসে ভ্যানে উঠল। ধুলো উড়িয়ে ভ্যান গিয়ে ছুটল ডায়মন্ড হারবারের একটা দিকে। তারপর সাগরিকা হোটেলের সামনে এসে ভ্যান দাঁড়ালো। সাব ইন্সপেক্টর নেমে বলল, কই আপনি নামুন মশাই। বিকাশ নামলো। একটা রুমের মধ্যে ঢুকলো দুজন। বিকাশ জিজ্ঞাসা করলো, এখানে আনলেন কেন? সে কথার উত্তর না দিয়ে সাব ইন্সপেক্টর বলল, আপনি দাবা খেলা জানেন? দাবা খেলা? হ্যাঁ, এখানে 4 ঘন্টা কাটাতে হবে তো। কি ব্যাপার বলুন তো,
আমাকে এখানে তুলে আনলেন কেন? আর এভাবে আটক করে রাখার মানেই বা কি? সাব ইন্সপেক্টর হাসল। আমি কিছুই বলতে পারবো না মশাই, কর্তার ইচ্ছায় আমাদের কর্ম। দাঁড়ান, বেয়ারাকে ডাকি। বেয়ারাকে ডেকে অতঃপর কিছু খাবারের অর্ডার দেওয়া হলো। শুনুন, আপনাকে একটা মজার কেসের খবর শোনাই, ভারী ইন্টারেস্টিং। সাব ইন্সপেক্টর গল্প শুরু করলো। দিন 7 পর পারিজাতবাবুর ড্রয়িং রুমে লোক ভর্তি। পারিজাতবাবু আছেন, ইন্সপেক্টর, সুভাষিনী, ডক্টর রমেন চৌধুরী আর কুমুদবাবু। পারিজাতবাবু সকলের মুখের উপরে চোখ বুলিয়ে বললেন, ব্যাপারটা আপনাদের কাছে একটু রহস্যজনক ঠেকছে নিশ্চয়ই। আমার দিক থেকেও কিঞ্চিত অসুবিধাজনক, কারণ বিকাশবাবুই আমাকে নিয়োগ করেছিলেন, তার দিকটাই আমার দেখবার কথা। কিন্তু আমি সত্যের সন্ধানী, শুধু মক্কেল বাঁচানোই আমার কর্তব্য নয়। এক্ষেত্রে আমাদের জানাশোনার মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে 3জন সন্দেহের ঊর্ধ্বে নয়। প্রথম সুভাষিনী, দ্বিতীয় কুমুদবাবু, তৃতীয় বিকাশবাবু। ডক্টর রমেন চৌধুরীও সন্দেহের তালিকার মধ্যে ছিলেন, কিন্তু কয়েকদিন পরেই তাকে বাদ দিয়েছিলাম। সুভাষিনী দেবীর কামরা থেকে বিশেষ শিশি পাওয়া গিয়েছে। সাধারণত হত্যাকারী এভাবে সকলের চোখের সামনে হত্যার প্রমাণ রেখে দেয় না। অবশ্য এটা কোনো ব্যাপার নয়, ভুল তো সবারই হয়, আর তাতে হত্যাকারীও ধরাও পড়ে। এটুকু জানা গেছে, সুভাষিনী দেবী আর মীনা দেবীর মধ্যে কোনো কারণে মনোমালিন্য চলছিল। কুমুদবাবু প্রায়ই আসতেন মীনা দেবীর কাছে। ধরে নিলাম মীনা দেবীর প্রতি তার একটু দুর্বলতা ছিল। তার কাছে মীনা দেবীকে পাবার পথে বিকাশবাবুই সবচেয়ে বড় বাধা। কাজেই সাধারণভাবে কুমুদবাবুর আক্রোশ থাকতে পারে বিকাশবাবুর ওপর, মীনা দেবীর ওপর নয়। অবশ্য এক ধরনের ক্রিমিনাল আছে যারা মীনা দেবীকে শেষ করতেও কুণ্ঠিত হতো না, তবে কুমুদবাবুকে সে পর্যায়ের ক্রিমিনাল বলে মনে হয়নি। বাকি রইলেন বিকাশবাবু। বিকাশবাবু মীনার প্রেমাস্পদ, আর কয়েক মাসের মধ্যেই তিনি মীনা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন। তিনিই প্রথম মীনা দেবীকে মৃতা দেখেন এবং পুলিশে খবর দেন। শোকে তিনি অভিভূত হয়ে পড়েছিলেন। তার আচার আচরণ সব দিক থেকেই তিনি অপরাধী নন। মীনা দেবীর কিভাবে মৃত্যু হয়েছিল তা আপনারা জানেন। হত্যা প্রক্রিয়াটা রীতিমতো অভিনব। তার ঘরের কাউচের আবরণ খুলে গদির স্প্রিংয়ের মধ্যে অ্যাসিড ভরা একটি সিরিঞ্জ আটকে দেওয়া হয়েছিল। কেউ কাউচে বসে হেলান দিলেই ছুঁচটি বেরিয়ে এসে তার ঘাড়ে বা কোনো অংশে ফুটে যাবে। এ কাজ যে করবে তার মীনা দেবীর ঘরে অবাধ স্বাধীনতা থাকা দরকার, এবং বেশ কিছুক্ষণ সে ঘরে মীনা দেবীর অনুপস্থিতিও দরকার। এখন সে ঘরে থাকবার স্বাধীনতা ছিল 3জনের। সুভাষিনী দেবীর তো ছিলই, কুমুদবাবু আর বিকাশবাবুরও ছিল। কিছুক্ষণের জন্য মীনা দেবীর সে ঘর থেকে অনুপস্থিত হওয়া কিছু আশ্চর্যজনকও নয়। তিনি বাথরুমে ঢুকতে পারেন, কিংবা কোনো অছিলায় তাকে বাইরে পাঠানোও শক্ত কাজ নয়। আশ্চর্যের কথা, এই সিরিঞ্জে কোনো হাতের ছাপ পাওয়া যায়নি। তাতে মনে হয় অপরাধী দস্তানা পরে এসেছিল। কিন্তু সুভাষিনী দেবীর ঘরে পাওয়া অ্যাসিডের শিশিতে যে ছাপ পাওয়া গিয়েছিল তা দৈত্যাকৃতি কোনো মানুষের, অর্থাৎ 7 ফুট দীর্ঘ কোনো লোকের। ব্যাপারটি তো আমাকে রীতিমতো ভাবিয়ে তুলেছিল। সুভাষিনী দেবীর ঘর সার্চ করেছিলাম। কুমুদবাবুর বাড়ি খোঁজ করার প্রয়োজন বোধ করিনি। বাকি ছিল বিকাশবাবু। পুলিশের সঙ্গে মতলব করে একদিন তাকে ডায়মন্ড হারবারে সরিয়ে তার বাড়ি সার্চ করলাম। কাজ হলো। 2টি মারাত্মক বস্তুর সন্ধান পেলাম। একটি বই। পারিজাতবাবু তার পাশে রাখা সুটকেস থেকে একটি বিরাট হাত বের করে দেখালেন। নকল গরিলার হাত, চামড়ার, গ্লাভসের মতো হাতে পরা যায়। ঠিক একই রকম হাত পারিজাতবাবু জুনিয়র পিসি সরকারের ম্যাজিকে দেখেছিলেন। এই হাত পরে শিশি ধরলে গরিলার হাতের ছাপ পড়বে। আর একটা আরো মারাত্মক, সেটি একটি চিঠি। পারিজাতবাবু পকেট থেকে একটা চিঠি বার করলেন। এ চিঠিটা অবশ্য বিকাশবাবু চাবিবন্ধ সুটকেসের একেবারে তলায় রেখে দিয়েছিলেন। চিঠিটা সুভাষিনী দেবী লিখেছিলেন বিকাশবাবুকে। মীনা দেবী খুন হবার মাসখানেক আগের তারিখের চিঠি।
চিঠিটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রিয় বিকাশবাবু, আমার এই চিঠিটা পেয়ে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। অনেকবার আপনাকে একটা কথা বলবার চেষ্টা করেছি, কিন্তু আপনাকে আমি একলা পাইনি। 3 দিন আগে ডক্টর চৌধুরীর সঙ্গে বর্ধমানে একটা কলে গিয়েছিলাম। সচরাচর এত দূরে ডক্টর চৌধুরী যান না, কিন্তু এই ক্ষেত্রে রোগিণীর ভাসুর তার বিশেষ বন্ধু, তাই তারই অনুরোধে যেতে হয়েছিল। যাবার সময় মোটারে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে ফেরবার সময় শুনলাম রাস্তায় 2টি লরির সংঘর্ষ হয়েছে দারুণ। রাস্তা বন্ধ। মোটর এবং ড্রাইভার বর্ধমানে রেখে আমরা ট্রেনে ফেরা মনস্থ করলাম। প্ল্যাটফর্মে ডক্টর চৌধুরী স্টলে পত্রিকা কিনছিলেন, আমি বেঞ্চে বসেছিলাম। একটি পল্লী গ্রামের তরুণী এসে আমার পাশে বসলো। একটু দূরে একটি বৃদ্ধ। ট্রেন আসতে দেরি হচ্ছে দেখে আমি কথা বললাম ওর সঙ্গে। শুনলাম তরুণী এতদিন বাপের বাড়িই ছিল, এবার শ্বশুর বাড়ি গুড়াপে ফিরে যাচ্ছে। আমি কলকাতায় থাকি শুনে সে বলল, আমার স্বামীও কলকাতায় থাকে, কলকাতায় নাকি বাড়ি পাওয়া খুব সমস্যা, তাই আমাকে নিয়ে যেতে পারছে না, বাড়ি পেলেই আমাকে সে নিয়ে যাবে। আমি কখনো কলকাতায় যাইনি বলে কলকাতা কেমন জায়গা সে জানতে চাইল। বললাম কেমন জায়গা। তারপরে তরুণী সলজ ভঙ্গিতে বলল, একটা জিনিস আপনাকে দেখাবো ভাই, আপনি কিছু মনে করবেন না তো? বললাম, না না, মনে করব কেন। তখন তরুণী পাশে রাখা ছোট তোরঙ্গ খুলে একটা খাম বের করলো। তারপর খামের ভিতর থেকে যে ফটোটা বের করলো সেটা দেখেই আমি চমকে উঠলাম। তরুণীর পাশে আপনি, পিছনে আপনারই হাতে লেখা। আমার পদ্মকে দিলাম, বিকাশ। মীনার কাছে আপনার হাতে লেখা অনেক চিঠি আমি দেখেছি, বুঝতে পারলাম ফটোটা যেমন আপনার, হাতের লেখাটাও তেমনি আপনারই। তার মানে আপনি বিবাহিত, আপনার স্ত্রী বর্তমান, এবং সেসব গোপন করতে আপনি মীনার সর্বনাশ করতে উদ্যত হয়েছেন। পদ্মর কাছেই শুনলাম ইদানিং আপনি আর গুড়াপে যান না, টাকা পয়সা পাঠান না, চিঠিপত্রও দেন না। কিন্তু আমি এটা হতে দেব না। আপনাকে আমি 1 মাস সময় দিলাম, এর মধ্যে আপনি নিজেকে সংযত করুন, তা না হলে আমি মীনাকে বলতে সমস্ত কিছু বাধ্য হব। আমি আপনার স্ত্রীর কাছ থেকে গুড়াপের ঠিকানাও সংগ্রহ করেছি, যদি প্রয়োজন হয় মীনাকে নিয়ে পদ্মর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব। মেয়ে হয়ে একজন মেয়ের সর্বনাশ আপনাকে আমি করতে দেব না। ইতি, সুবাসিনী। আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারবেন এ চিঠি পেয়ে বিকাশবাবুর মেজাজ কী রকম হয়েছিল। তিনি ঠিক করেছিলেন সুবাসিনীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া ছাড়া তার অন্য উপায় নেই। অনেক ভেবেচিন্তে বিকাশবাবু একটা মতলব বের করলেন। তিনি একটা কোম্পানির পাবলিসিটি অফিসার। পৃথিবীর নানা দেশ ঘুরে নানা ধরনের পত্রিকা তিনি সংগ্রহ করতেন। সেসব পত্রিকার কিছু কিছু বাড়িতে রাখতেন। তার বাড়িতেই একটা পত্রিকা দেখলাম, তাতে স্বয়ংক্রিয় একটি সিরিঞ্জের বিজ্ঞাপন। এটা ডায়াবেটিস রোগীদের নিজে নিজে ইনসুলিন নেওয়ার পক্ষে খুব সুবিধাজনক। আমার মনে হয় বিকাশবাবু সম্ভবত এই বিজ্ঞাপন থেকেই সিরিঞ্জ আটকাবার আইডিয়াটা পেয়ে থাকবেন। সুবাসিনী দেবী যখনই মীনার ঘরে বসতেন তখনই কাউচের উপর বসতেন, কারণ এছাড়া ও ঘরে বসবার আর কিছু নেই। মীনা বসতেন খাটের উপর। অবশ্য এটা খুব দুর্লভ যুক্তি, যে কোনো লোকই কাউচে বসতে পারবেন। মীনা দেবী নিজে বসতে পারতেন, কিংবা কুমুদবাবুও। বিকাশবাবু সম্ভবত ভেবেছিলেন মীনা দেবীর কিছু হলে সুবাসিনী দেবী জড়িয়ে পড়বেন, কুমুদবাবুরও কিছু হলে সুবাসিনী দেবীকেই সন্দেহ করা হবে। সেই জন্য বিকাশবাবু সুবাসিনী দেবীর ঘরে অ্যাসিডের শিশিটা রেখে দিয়েছিলেন, আর সেই শিশিটা ধরেছিলেন এই বিরাট হাত দিয়ে। নিঃসন্দেহ হবার জন্য আমি আর একটা পরীক্ষা চালিয়েছিলাম। কিছুদিন আগে বিকাশবাবুকে নিয়ে মীনা সরকারের ঘরে ঢুকলাম। আগে বিকাশবাবু কাউচের এক পাশে বসলেন। আমি উঠে কাউচে বসবার ইচ্ছা প্রকাশ করলাম। বিকাশবাবুকে সরে বসতে বলতেই তিনি আঁতকে উঠলেন, কারণ তার জানা ছিল কাউচের মাঝামাঝি যে জায়গায় সিরিঞ্জটা আটকানো আছে। তারপরই বিকাশবাবু উঠে দাঁড়ালেন। আমি যখন জিজ্ঞাসা করলাম কি হলো, তিনি বললেন,
না, এই ঘরের কাউচে আমি বসতে পারবো না। এর উপর মিনার মৃতদেহ পড়েছিল। কথাটা মনে হতেই আমার শরীর খারাপ লাগছে। সবই বুঝতে পারলাম। সিরিঞ্জে অবশিষ্ট অ্যাসিড আছে কিনা সেটা বিকাশবাবুর জানার কথা নয়। ভয়ে তিনি কাউচে বসতে পারলেন না। তারপর সুবাসিনীর সঙ্গে দেখা করে গুড়াপের ঠিকানা নিলাম। সব সত্যি। বিকাশবাবুর বাবার সেখানে কোনো রকমের সংসার চলে। বিকাশবাবু কোনো টাকা পাঠান না, খোঁজ খবর নেন না। তার কলকাতার ঠিকানা ওদের জানাননি, কারণ ভয় ছিল পাছে কেউ সোজা কলকাতায় চলে আসে। তারপরের কাজটা অনেকটা সহজ। বিকাশবাবুকে গ্রেপ্তার করালাম, সুবাসিনী দেবী মুক্তি পেলেন। হাজতে বিকাশবাবুর সঙ্গে দেখা করে সব বললাম। প্রথমে ভদ্রলোক ক্ষেপে উঠলেন, তারপর একে একে সব কবুল করলেন। মারা যাবার কিছুদিন আগে মিনা নাকি তাকে বলেছিলেন, বিকাশবাবু যে দিনের পর দিন বিয়ের দিন পিছিয়ে যাচ্ছেন, এর পিছনে নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে। এই কথা শুনে বিকাশবাবুর ধারণা হয় সুবাসিনী দেবী নিশ্চয়ই মীনা সরকারকে সব জানিয়ে দিয়েছেন। সেজন্যই মীনা সরকার সন্দেহ করছেন। তাই বিকাশবাবু একটু দ্রুত কাজ করার চেষ্টা করলেন। জানি না সেই মুহূর্তে হয়তো মীনা সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন কিনা। মীনা সরকার তার মুঠি থেকে যদি বের হয়ে যায়, তাহলে তাকে অন্য কাউকে ভোগ করতে তিনি দেবেন না। যাক, এসব ব্যাপার, খুনের উদ্দেশ্য ইত্যাদি সব কিছু খুঁটিয়ে বিচারপতি দেখবেন। সেসব দেখা আমার কর্তব্য নয়। আর হ্যাঁ, বিকাশবাবুর জবানবন্দি আমি এই টেপ রেকর্ডারে ধরেছি। আজ এটা লালবাজারে জমা দিয়ে দেব।